মেসি 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 16 জুন 2006 সার্বিয়া মন্টিনেগ্রোর সাথে সেকেন্ড হাফে বাবরি চুলের ছোটখাটো গড়নের এক কিশোর নাম ছিল সাবস্টিটিউট হয়ে। চেহারাটাও সুন্দর এবং তার পায়ে বল আসলে বল তার পা থেকে কেউ কেড়ে নিতে পারতেছিল না। বল তার পায়ে চুম্বকের মতো লেগেছিল এবং প্রথম দেখাতেই সেই কিশোরের প্রেমে পড়ে গেছিল আমার মতো অনেকেই। তারপর 20 বছর চলে গেছে, এই কিশোরের প্রতি প্রেমটা কিন্তু এখনো যায় নাই। বাবরি চুল থেকে চুলটা আরো একটু বড় হয়েছে, চুলে ব্যান্ড লাগানো হয়েছে, তারপর সেই লম্বা চুল কেটে চুল ছোট করা হয়েছে, কখনো স্পাইক কাটি দেওয়া হয়েছে, কখনো সিঁদি কাট দেওয়া হয়েছে, কখনো বাটি কাট দেওয়া হয়েছে, এর সাথে মাঝে দাড়িও যোগ হয়েছে। চেহারা লুক বারবার চেঞ্জ হয়েছে, কিন্তু মুগ্ধতা কিন্তু কখনোই পরিবর্তন হয় নাই। এবং মুগ্ধতা এরকম, এই যে আমার ভয়েসটা শুনতেছেন, আমার ভয়েস কিন্তু ভেঙে গেছে। কেন ভেঙে গেছে একটু গেস করেন। এরকম ভয়েস আমার ভাঙছিল 2022-এর ওই মেক্সিকো ম্যাচের অসাধারণ মোমেন্টার পর। এত এক্সাইটমেন্টে মানে এত জোরে চিৎকার দিয়ে উঠছিলাম যে গলা না ভাঙা উপায় ছিল না। এবং 22-এর পরে এই আর্জেন্টিনা কিংবা মেসির প্রতি এত হাই এক্সপেকটেশন কিংবা হাই এক্সাইটমেন্টে খেলা দেখবো না বলে ঠিক করছিলাম, বাট আসলে এই কথাটাও রাখা সম্ভব হয় নাই। ফার্স্ট ম্যাচে এই হ্যাট্রিকের পরে ভাবছিলাম যে হ্যাট্রিক তো করছে, আর কিছু না করলেও তো সমস্যা নাই, বলার মতো একটা কাজ করে ফেলছে। তারপরে এই ম্যাচটা আসলো, পেনাল্টিটা মিস করলো। এরকম অকাম সে প্রত্যেকটা বিশ্বকাপই করে। এই না হ্যাট্রিক হইলো তার পেনাল্টি মিস করার প্রত্যেকটা বিশ্বকাপে। পেনাল্টি মিস করার পরে মনটা কিছুটা খারাপ হইলো। তারপর যখন গোলটা দিল এবং গোলটা দিয়ে ক্লোজার রেকর্ডটা ব্রেক করে সে ইন্ডিভিজুয়ালি নিজে ওয়ার্ল্ড কাপ হিস্টোরি হাইয়েস্ট স্কোরার হইল, তখন আর কি আর এক্সাইটমেন্ট ধরে রাখা সম্ভব হয় নাই। সেলিব্রেশন করতে গিয়ে গলাটা ভেঙে ফেলছে। এবং আমি বিশ্বাস করি আমি একা না, আমার মতো অনেকেই এরকম হয়, গলা ভাঙছেন, ওভার এক্সাইটমেন্টে অন্য কিছু করে ফেলছেন। তো এই মেসিকে নিয়ে প্রায় 20 বছর ধরে আমরা সবাই বলতেছি, এই বলার কোনো শেষ নাই। এবং 2 দিন পরে যার বয়স 39 হবে, এই 39 বছর বয়সে এক পা কবরে থাকা অবস্থায় সে যা করে দেখাইতেছে, তারে নিয়ে আসলে হাজার বললেও শেষ হবে না। হাজারবার কিবোর্ড চালাইলেও তার মুগ্ধতা নিয়ে বর্ণনা কোনো শেষ হচ্ছে না। তো ম্যাচে ফিরি। এক গোট্রে নিয়ে আর কত বলবো, বাট ঘুরে ফেরা তারে নিয়ে আসলে বলতে হয়। কারণ এই 2 ম্যাচ শেষে আর্জেন্টিনা যে 5টা গোল করছে, 5টা গোলই কিন্তু তার পা থেকে আসছে। তো তাকে বাদ দিয়ে আসলে আর্জেন্টিনা কেমন খেলছে সেটা নিয়ে একটু বলা যায় শর্টকাটে, আমি ডিটেলসে যাচ্ছি না। রালফ রাগনিকের অস্ট্রিয়া তাদের হাই ইন্টেন্সিটির হার্ড প্রেসিং ফুটবল দিয়ে আর্জেন্টিনাকে প্রেসারে ফেলবে, এটা নিয়ে ভিডিওতেও বলছি, ফেসবুকে পোস্ট দিয়েও বলছি। বাট কিছু সিজনাল আছে যারা আর্জেন্টিনা বাদে অন্য কোনো দলের কোনো খোঁজ খবরও রাখে না এবং সারা বছর ফুটবলের সাথে থাকে না, তারা এগুলো মানতে চাইতো না। আয়সা উল্টা জ্ঞান দেওয়া যাইতো যে খেলা হয়তো বেশি বুঝি, স্কালোনি বিশ্বকাপ জেতা কোচ, তারা কেন জ্ঞান দিতে আসছি। তো তারা বাদে যারা আসলে রেগুলার বেসিসে ফুটবলটা ফলো করে এবং অস্ট্রেলিয়ার সম্বন্ধে আইডিয়া রাখে, প্লাস আমার সম্বন্ধেও আইডিয়া রাখে, তাদের নিয়ে অ্যাকচুয়ালি বলতেছি। অস্ট্রিয়া অ্যাজ ইউজুয়াল তাদের প্রেসিং ফুটবলটাই ট্রাই করছে, তবে একটু ডিফারেন্ট ছিল। তারা কিন্তু এমি মার্টিনেজ কিংবা লিসান্দ্রো কুতি রোমেরো, মানে এই সেন্টার ব্যাকদের পায়ে যখন বল ছিল তখন কিন্তু তাদেরকে প্রেস করা নাই, বরং তার একটা জোনাল শেপ মেনটেন করছে। যে জোনাল শেপটার টার্গেট ছিল বল যখন আর্জেন্টিনার মিডে আসবে কিংবা আর্জেন্টিনা যখন বল উইংয়ে ফুলব্যাকদের কাছে খেলবে, তখন সেই জোনাল ব্লকটা আর্জেন্টিনার বল প্লেয়ারদেরকে ক্রাউডেড করে সেখানে হাই ইন্টেন্সিটিতে প্রেসিং করবে, সেখান থেকে বল উইন করে কুইক কাউন্টার প্রেসে যাবে। তো এই অ্যাপ্রোচে অস্ট্রিয়া প্রথম থেকে খেলা শুরু করে, আর্জেন্টিনাও ঠান্ডা মাথায় বিল্ড আপটা শুরু করে, যে কারণে ফার্স্ট হাফে আর্জেন্টিনার বলের পজিশনটা ছিল বেশি। বাট আর্জেন্টিনা গোল পাওয়ার পরে কিন্তু খেলাটা চেঞ্জ হয়ে যায়। অস্ট্রিয়া যেহেতু গোলে পিছিয়ে পড়ছে, তাদেরকে আসলে রেসপন্স করতেই হইতো। তারা কিন্তু তাদের প্রেসিং ইন্টেন্সিটিও বাড়ায় দেওয়ার চেষ্টা করে। বাট এই টাইমে স্কালোনি যেটা করে, সে হচ্ছে গিয়ে সে তখন আর বল নিজেদের পায়ে রাখার জন্য এত জোরাজুরি করতেছিল না, বল সুন্দর মতো অস্ট্রিয়ার পায়ে দিয়ে সে স্কালোনি কিন্তু লো ব্লকের ডিফেন্স করতেছিল, যেই কারণে ফার্স্ট গোলের পরে স্পেশালি সেকেন্ড হাফে গিয়ে অস্ট্রিয়ার বল পজিশন কিন্তু বেশি হয়ে গেছিল। তো অস্ট্রিয়ার বল পায় কিন্তু এতটা সলিড না যতটা তারা অফ দা বলে প্রেসিং করে।
সো অস্ট্রেলিয়ার পায়ে যখন বল ছিল, তাদের যেহেতু ক্রিয়েটিভিটি কম বল পায়, সেহেতু কিন্তু তারা সেভাবে থ্রেট ক্রিয়েট করতে পারতেছে না, বাট তারপরেও কিন্তু তারা থ্রেট ক্রিয়েট করছে। স্পেশালি অস্ট্রেলিয়ার ম্যাক্সিমাম অ্যাটাক গুলো হয়েছে উইং দিয়ে, এবং আর্জেন্টিনার ডিফেন্সের রাইট সাইড মানে অস্ট্রিয়ার যে লেফট সাইড, সেদিক দিয়ে কিন্তু অস্ট্রেলিয়া বেশ কয়েকটা ভালো অ্যাটাক করছে। এবং যদি আর্জেন্টিনার সেন্টার ব্যাকটা সলিড না হইতো, তাহলে কিন্তু বিপদ হইলেও হইতে পারতো। এখন আর্জেন্টিনা এই বিপদটা পার করছে কিভাবে? এইখানে নাম নিতে হয় কসাই লিসান্দ্রো মার্টিনেজের কথা। অসাধারণ একটা পারফরমেন্স করছে সে এরিয়ালে, মানে সে তার শর্ট হাইট নিয়েও কিন্তু এরিয়ালে সে সেভাবে বিট হয় নাই, এবং অস্ট্রিয়ার অ্যাটাকারদের কিন্তু খুব ভালোভাবে মার্ক করছে এবং খুব ভালো ভালো বল ক্লিয়ার করছে। লেফট ব্যাকে খেলা মেদিনাকে নিয়ে আমাদের অনেকের ডাউট ছিল, কারণ সে ন্যাচারাল লেফট ব্যাক না, সে অ্যাকচুয়ালি সেন্টার ব্যাক। এই ম্যাচে কিন্তু সেও ডিফেন্সিভলি দারুণ পারফরমেন্স করছে, প্লাস মেসির ফার্স্ট গোল অ্যাসিস্টটাও কিন্তু হচ্ছে গিয়ে এই মেদিনারই। তবে মেদিনা অ্যাসিস্ট করলেও এখানে কিন্তু ক্রেডিটটা দিতে হয় থিয়াগো আলমাদাকেও, কারণ থিয়াগো আলমাদার সেই ডসটাই কিন্তু মেসিকে ফ্রি স্পেসে বলটা পায় দেয়, এবং মেসি কিন্তু দারুণ শটে সে আর্জেন্টিনাকে লিড এনে দেয়, এবং সে যে পেনাল্টিটা মিস করছিল, সেই পেনাল্টিটার মিসের সাপ মোশনটা কিন্তু সে করে। এবং একই সাথে এই গোলটা কিন্তু আমাদেরকে 2017 সালে এল ক্লাসিকোতে মেসি সেই লাস্ট গোল, ঐতিহাসিক লাস্ট গোলটার কথা কিন্তু মনে করায় দেয়, যেখানে থিয়াগো আলমাদার মতো লুইস সুয়ারেজ কিন্তু একটা ডামি করছিল, এবং লুইস সুয়ারেজ কিন্তু একটা ইম্পর্টেন্ট ভূমিকা রাখছিল। যাই হোক, আর্জেন্টিনা সেকেন্ড গোল পাওয়ার পরে অস্ট্রিয়ার পায়ে বলটা বেশি ছিল, এবং তারা অ্যাকচুয়ালি অ্যাটাক করে, নিজেদের পায়ে অ্যাটাক করে আসলে ম্যাচটা রেজাল্ট বের করতে চাইছে। তো আর এখানে স্কালোনি পরে সেকেন্ড হাফে গিয়ে নিকো গঞ্জালেস এবং আলভারেজকে নামায়। এখন নিকো গঞ্জালেসকে নিয়ে অনেকের কোশ্চেন আছে, এই প্লেয়ারটা আসলে কেন নামায়। এইখানে তারও একটা আনসার পাওয়া যাবে, কারণ নিকো গঞ্জালেস নামার পরে স্কালোনি কিন্তু লেফট সাইডে নিকোকে লং বল খেলাচ্ছে বেশি, এবং আর্জেন্টিনার যে কাউন্টার অ্যাটাক গুলা হচ্ছিল সেগুলো কিন্তু নিকোকে টার্গেট করে হইতেছিল। নিকো যেহেতু গতি আছে ভালো, প্লাস হচ্ছে তার হাইট ভালো থাকে, লং বল এরিয়াল লং বল খেলানো যায়, তো সেখান থেকে কিন্তু আর্জেন্টিনা অ্যাটাক গুলা করে। তবে নিকোরে নিয়ে যে বদনাম, সে অ্যাটাকিং থার্ডে গিয়া কিছু না কিছু ভুল করে, তো এইখানেও কিছু ভুল করছে। অনেক সময় পাস দিতে দেরি করছে, অনেক সময় গোলে অ্যাটেম্প নিতে দেরি করছে। এবং নট অনলি নিকো, আলভারেজও কিন্তু একটা দারুণ সুযোগ পাইছিল, যে সুযোগটা দিয়ে কিন্তু সে গোল আদায় করতে পারে নাই। পরে যেটা দেখা গেছে কি মেসি আবার তার ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স দিয়ে কিন্তু সেকেন্ড গোলটা আদায় করে নিছে, এবং আর্জেন্টিনার জয়টা নিশ্চিত করছে। এখন মেসির উপর ভর করে আর্জেন্টিনা পরপর দুটা ম্যাচ পার হয়ে গেল। কথা হচ্ছে যে আর্জেন্টিনার বাকি প্লেয়াররা কি করতেছে, স্পেশালি আর্জেন্টিনার যে ফরওয়ার্ড লাইনটা বলি, স্টার্ট করতেছে মেসির পাশে লাউতারো এবং আলমাদা, দুজনে কিন্তু দুই ম্যাচেই তেমন বলার মতো কিছু করা নাই, গোলও পায় নাই, অ্যাসিস্টও পায় নাই। আলমাদা জাস্ট ওই যে মেসিকে বানায় দেওয়ার ডামিটা ছাড়া। এবং সাব হয়ে দুই ম্যাচে নামছে আলভারেজ এবং নিকো গঞ্জালেস, দুজনে কিন্তু তেমন কোনো ইম্প্যাক্ট রাখতে পারে নাই। এবং স্পেশালি আলভারেজ, লাউতারো, আর্জেন্টিনার দুই স্ট্রাইকার এখন কিন্তু গোল পায় নাই, যেটা কিছুটা কনসার্নিং বিষয়, যে এই দুজন গোল পাচ্ছে না পাইলে কি মেসির উপর ভর করে আর কত। কারণ মেসি যে এখন রোলে খেলতেছে, স্ট্রাইকারের পিছনে সেকেন্ড স্ট্রাইকার কাম অ্যাটাকিং মিডফিল্ডার রোল, এবং সে কিন্তু বক্সে রেগুলার বেসিসে প্রেজেন্ট থাকে না। মেসি যদি গোল করে তাহলে কিন্তু বক্সে লেট রান মেক করে গোল করবে, অথবা আউটসাইড বক্স শটে গোল করবে। এবং মেসি যে 5টা গোল করছে, 5টা গোলই কিন্তু কাইন্ড অফ সেম। মেসি কিন্তু বক্সের প্রেজেন্ট থেকে গোলটা ট্যাপিং করে গোল করায় নাই। প্রত্যেকটা গোলে বিল্ড আপে মেসি অ্যাটাকারের পিছনে ছিল, লেট রান মেক করে ঢুকছে, অথবা আউটসাইড বক্স একটা লং রেঞ্জের শট নিয়ে সে গোল করছে। তো মেসি যে রেগুলার বেসিসে গোল করবে তা কিন্তু না। আলভারেজ এবং লাউতারোকে কিন্তু গোলে ফিরতেই হবে। অ্যাটাকিং লাইন আপ যদি বাদ দিই, মিডফিল্ডেও কিন্তু আর্জেন্টিনা যে খুব স্যাটিসফাইড, খুব সন্তোষজনক পারফরমেন্স করছে তা কিন্তু না। রদ্রিগো ডি পল প্রথম ম্যাচে দারুণ একটা অ্যাসিস্ট করে প্রশংসা পাইলেও এই ম্যাচে কিন্তু খুব একটা চোখে পড়ে নাই। ম্যাকেলিস্টার এবং এনজোর বেলাতেও কিন্তু সেম। বাট এখানে যে ব্যাপারটা যেটা হচ্ছে, এই তিনজন যেহেতু অনেক দিন ধরে একসাথে খেলতেছে, স্পেশালি 2022 বিশ্বকাপ থেকে, তো তিনজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এবং কম্বিনেশনটা অনেক ভালো, যে কারণে এরা তিনজন কিন্তু নিজেদের মধ্যে শর্ট পাসিং এবং কম্বিনেশন প্লে করে যে কোনো অপোনেন্টের প্রেসিংটা বিট করে বলটা প্রোগ্রেস করতে পারে। বাট আমরা কিন্তু তাদের থেকে আরো বেটার পারফরমেন্স আশা করি, এবং এটা অতীতেও দেখছি।
এখন কথা হচ্ছে আর্জেন্টিনা 2টা ম্যাচ জিতে অলরেডি তাদের সেকেন্ড রাউন্ড কনফার্ম করে ফেলছে। সামনে ম্যাচটা হচ্ছে জর্ডানের সাথে। তো এই ম্যাচে অবশ্যই আশা করা যায় যে বেশ কিছু প্লেয়ার রেস্টে যাবে এবং বেঞ্চে থাকা প্লেয়াররা চান্স পাবে, এবং এই ম্যাচটা একটা ভালো সুযোগ যে যেই প্লেয়ারদেরকে মনে হইতেছে এরা আসলে ফর্মে নাই তাদেরকে ফর্মে ফেরার জন্য, স্পেশালি লাউতারো, আলভারেজ, আলমাদা, নিকো গঞ্জালেস কিংবা এখনো সুযোগ না পাওয়া সিমিওনে বলি, তাদেরকে গোল পাইতে হবে এবং তারা গোল না দেখা পাইলে আর্জেন্টিনার সামনে বিপদে পড়তে পারে। প্লাস হচ্ছে যে বেঞ্চে যে প্লেয়াররা এখনো সুযোগ পায় নাই, লো সেলসো, বার্কো, প্যালাসিওস, এই প্লেয়ারদের সুযোগ দেওয়া যেতে পারে। আবার আরেকটা কনসার্নিং ব্যাপার হচ্ছে যে ক্রিশ্চিয়ান রোমেরো কিন্তু ইনজুরিতে পড়ছে, এবং ক্রিশ্চিয়ানো রোমেরো ইনজুরির কারণে আর কোনো রাইট সিবিতে আর কোনো অপশন না পায় কিন্তু ওতামেন্দিকে নামতে হয়েছে। ওতামেন্দি হয়তো তেমন কোনো ভুল করে নাই, বাট ওতামেন্দি কখনোই আসলে ভরসার জায়গা না। এই ভিডিওটা আমি যখন করতে এসেছি জাস্ট ম্যাচের কিছুক্ষণ পরে, তখনও কিন্তু আমি রোমেরো কোনো আপডেট জানি না। তবে আশা করব যে রোমেরো কোনো গুরুতর কোনো কিছু হয় নাই, এবং জর্ডান ম্যাচটা বেস্ট থেকে থাকুক, কোনো সমস্যা নাই। বাট সেকেন্ড রাউন্ডে অপোনেন্ট যেই হোক, সেটা কেপ ভার্দে হোক, সৌদি হোক কিংবা উরুগুয়ে হোক, তার আগেই যেন রোমেরো ব্যাক করে, কারণ রোমেরো যদি ব্যাক না করে আর্জেন্টিনা কিন্তু মহাবিপদে পড়তে যাচ্ছে। সো আরো একটা মেসিময় ম্যাচ, যে মেসিময় ম্যাচের এফেক্ট হচ্ছে যে আমার গলা ভেঙে গেছে। আপনাদের কি অবস্থা সেটা কমেন্টে জানাবেন। আজকে আর কোনো ডিটেলস আলোচনা যাচ্ছি না। মেসির পেনাল্টির মিস এবং তার পেনাল্টির টেকনিক নিয়ে কালকে চেষ্টা করবো একটা ডিটেলস অ্যানালাইসিস ভিডিও দিতে, এবং আরও যদি কোনো খুঁটিনাটি বেশ থাকে সেটা নিয়ে আপনাদের সামনে হাজির হব। সো আরও একটা মেসিময় ম্যাচের পরে সবার একটা রাতটা ভালো কাটুক। শুভরাত্রি।